অবশেষে সব অনিশ্চয়তা কাটিয়ে উঠে আমাদের দেশে আবার আইএসএল শুরু হতে চলেছে। ভারতের আপামর ফুটবল প্রেমী জনতা এবং বিশেষ করে বাংলার ফুটবল প্রেমী জনতার প্রাণে তো খুশির হাওয়া নিশ্চয়ই বইছে, কোনো সন্দেহ নেই। আর বইবে নাই বা কেন? একটা দেশের প্রধান যে ফুটবল টুর্নামেন্ট, সেটা যদি বন্ধ হওয়ার মুখে চলে যায় এবং তারপরে আবার যদি সেটাকে রিভাইভ করে আনা হয় এবং সেটা যদি আবার একটা নতুন জীবনের আলো দেখে, তো এটা তো খুশি হওয়ারই কথা, অবশ্যই খুশি হওয়ার। যারা ফুটবল ভালোবাসেন তাদের প্রত্যেকেরই খুশি হওয়ার কথা। আইএসএল, এবারের আইএসএল কিভাবে শুরু হচ্ছে সেটা বড় কথা নয়, শুরু হতে এটাই বড় কথা। শুরু না হলে এর পরিণাম যে কিন্তু কতটা এবার মারাত্মক হতে এই পারে। এত এত খুশির মধ্যেও আমার একটা কথা মনে হচ্ছে, যেটা আমি আপনাদের সাথে একটু জেনে নিতে চাই যে আপনারাও আমার সাথে একমত না। একজন রুগী, একজন পেশেন্ট যে ডায়ালিসিসের দ্বারা জীবন ধারণ করে আছে, যার কিডনি ড্যামেজ, ডাক্তার বলে দিয়েছে যে হয় কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে, কিন্তু পেশেন্টের যে কন্ডিশন তাতে কিডনি ট্রান্সপ্লান্ট সম্ভব নয়। সো ডায়ালিসিস হচ্ছে একমাত্র অবলম্বন। তো সেই পেশেন্ট ডায়ালিসিসের মধ্যে আছে। তো ডায়ালিসিসে থাকা যে পেশেন্ট, যে ডায়ালিসিসের দ্বারা জীবন ধারণ করে চলেছে, তাকে কি ভালো থাকা বা সুস্থ থাকা বলা যায়? আপনাদের কি মনে হয়, তাকে কি বলা যায়? আমার মতে তাকে অন্তত সুস্থ বা ভালো থাকা বলা যায় না। তাকে জীবিত থাকা বলা যায়, কিন্তু সুস্থ থাকা বা ভালো আছে এই কথা বলা যায় না। এবার দেখা যাক, আমি হঠাৎ করে এই উদাহরণটা টানলাম কেন, একটু পিছিয়ে যেতে হবে। পিছিয়ে যাই সেই সময়টাতে যখন ভারতীয় ফুটবল, মানে আমি যতটুকু আহ, জেনেছি, মানে আমার এই জীবনকালে, যে ভারতীয় ফুটবল এই বোধহয় 2 দশক আগে, মানে আমার যদি ঠিক যদি মনে থাকে, তার সর্বশ্রেষ্ঠ ফিফা ক্রমাঙ্কতে পৌঁছেছিল। দ্য বেস্ট ফিফা র্যাঙ্কিং দ্যাট ইন্ডিয়ান ফুটবল অ্যাটেন্ড, সেটা ছিল 96, 96 র্যাঙ্কে ইন্ডিয়া পৌঁছেছিল। এবং ইন্ডিয়া যখন 96 র্যাঙ্কে পৌঁছয়, তখন ইন্ডিয়ান ফুটবল থিঙ্ক ট্যাঙ্ক খুব আশা করেছিলেন যে ইন্ডিয়ান ফুটবল এবার আর পেছন ফিরে তাকাবে না, এবার ইন্ডিয়ান ফুটবলের শুধু সামনে এগিয়ে যাওয়ার পালা। আমার মনে হয় সেই সময়, তার অল্প কয়েক মাস আগে পরে, সেপ ব্ল্যাটার, ফিফার তখন যিনি প্রেসিডেন্ট ছিলেন, উনি ইন্ডিয়ায় এসেছিলেন এবং উনি বলে গিয়েছিলেন যে ইন্ডিয়ান ফুটবল ইজ আ স্লিপিং জায়ান্ট অ্যান্ড ইট ইজ হাই টাইম দ্যাট দ্য জায়ান্ট woke up। ইন্ডিয়া যখন এই 96 ক্রমাঙ্কে পৌঁছয় ফিফা র্যাঙ্কিং এ, তখন আমরা সবাই এটা ভেবেছিলাম যে দ্য স্লিপিং জায়ান্ট হ্যাজ ফাইনালি woken up and now there is no looking back। এবং আমাদের ফুটবল ট্যাঙ্ক এটা আশা করছিল এবং আমরা সবাই ভাবছিলাম যে হয়তো খুব শিগগিরই আমরা 96 থেকে 90 থেকে 80 এবং হয়তো আমরা 75th র্যাঙ্কেও পৌঁছে যেতে পারবো। এটা আমাদের সবার মনে একটা আশা ছিল। এখানে আমাদের সবার কিন্তু একটা জিনিস একটু মাথায় রাখা দরকার, সেটা কি, যে যে সময় এটা হয়েছিল সেই সময় কিন্তু ফুটবল, ইন্টারন্যাশনাল ফুটবল অলরেডি একটা অ্যাডভান্সড কম্পিটিটিভ স্টেজে পৌঁছে গেছে। তখন ফুটবল এই অবস্থায় ছিল না। ইট ওয়াজ নট লাইক ইন দ্য 1950s অর ইন দ্য 1940s অর ইভেন ইন 1960s, যে অনেক দেশ তখনও মানে উন্নতির রাস্তায় আছে, ফুটবলিং নেশনস তখনও উন্নতির রাস্তায় আছে, কিন্তু সেরকম কিন্তু ছিল না সেই সময়। অলরেডি দি মেজর ফুটবলিং নেশনস অ্যান্ড সাম গুড ফুটবলিং নেশনস, তারা অলরেডি কিন্তু একটা কম্পিটিটিভ স্টেজে পৌঁছে গেছিল, একটা অ্যাডভান্সড কম্পিটিটিভ স্টেজে তারা খেলছে। সেই পরিস্থিতিতে ইন্ডিয়া 96 র্যাঙ্কে উঠেছিল। কিন্তু আনফর্চুনেটলি আমাদের সেই স্বপ্ন যে ইন্ডিয়া 96 থেকে এগিয়ে 90th র্যাঙ্কে যাবে, তারপরে 85th 80th, তারপরে হয়তো 75th র্যাঙ্ক অব্দিও পৌঁছে যেতে পারে, সেই স্বপ্ন আর আমাদের সফল হলো না। কেন হলো না সেটা আমরা খুব অল্প পরিসরে সেটা হয়তো আমরা আজকে আলোচনা করব, যদি সময় পারমিট করে বা আপনাদের যদি ধৈর্য থাকে এই কথাগুলো শোনার। কারণ যে কথাগুলো বলতে চলেছি ওগুলো খুব একটা মানে শ্রুতিমধুর নয়, খুব একটা প্রিয় নয়। যথেষ্ট প্রচুর অপ্রিয় কথা আজকে মানে বলবো আমি। আহ, তো সেইটা যখন হয়নি, আমরা করতে পারিনি, আবার বলছি যে কোনো কারণেই হোক, একটা কারণ তো না, অনেক কারণেই আমরা সেটা করতে পারিনি। কিন্তু এখানে যে জিনিসটা আমাদের আরেকটু দেখা দরকার, যে যখন ইন্ডিয়া এই র্যাঙ্কিং এ পৌঁছেছিল 96 র্যাঙ্কিং এ, তখন ইন্ডিয়াতে কি আইএসএল এর মতো কোনো টুর্নামেন্ট ছিল? তখন ইন্ডিয়াতে কি আজকে যে কজন বিদেশি খেলোয়াড় ইন্ডিয়াতে খেলেন, ইন্ডিয়ান ফুটবলে খেলেন, তার অর্ধেকও কি তখন ইন্ডিয়ান ফুটবলে ছিল? ছিল না। লেট আস অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট। তখন ইন্ডিয়ান ফুটবলে ছিল না, তখন ন্যাশনাল লিগ হতো।
সেটা হয়তো চেঞ্জ হয়ে হয়তো সবে আই লিগ হয়েছিল, আমার ঠিক মনে পড়ছে না। কিন্তু তখন অন্যান্য টুর্নামেন্টও ছিল, ডিসিএম ছিল, রোভার্স ছিল, ডুরান্ড ছিল, অনেক নাকজি ট্রফি ছিল, এইসব অনেক টুর্নামেন্ট ছিল এবং অনেক বেশি ফুটবল টিমও ছিল। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ছিল, জেসিপি ফাগওয়ারা ছিল, ছিল তো এইসব দলগুলো। সুতরাং ইন্ডিয়ান ফুটবলে যে আমার আমার যে প্রশ্নটা মানে প্রায় মাথায় ঘুরপাক খায়, যে এই যে আইএসএলটা শুরু হলো আজ থেকে 20 বছর আগে, এতগুলো ফ্র্যাঞ্চাইজি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে একটা টুর্নামেন্টকে দাঁড় করানো হলো এইসব ফ্র্যাঞ্চাইজিদের টাকা, এবং এত কোটি কোটি টাকা দিয়ে সব বাইরের ফুটবল প্লেয়ারদের আনা হলো। প্রথমত প্রথম দিকে তো আমার যতদূর মনে পড়ছে অধিকাংশ ফুটবল প্লেয়ারই ইন্ডিয়াতে এসেছিল অ্যাট দেয়ার পোস্ট রিটায়ারমেন্ট এজ। যে কজন নাম করা এসেছিল, আমি নাম করতে চাই না সবার, কিন্তু আপনারাও মনে করে দেখুন, দুই একজন ছাড়া most of those players, most of those stars who had come had already stepped into their retirement age, not crossed, but had stepped into their retirement age. ঠিক আছে, এতে কি হয়েছে, আমাদের কিছু ক্লাবের বা কেউ যে ফ্র্যাঞ্চাইজি যে টিমগুলো, তাদের গ্ল্যামার ডেফিনেটলি বেড়েছে এবং ইন্ডিয়ান ফুটবল একটা গ্লোবাল পরিচিতি পেয়েছে। ইন্ডিয়ান ন্যাশনাল টিম নয়, ইন্ডিয়ান ক্লাব ফুটবল, ইন্ডিয়ান ডোমেস্টিক ফুটবল একটা ন্যাশনাল একটা একটা ইন্টারন্যাশনাল একটা রিকগনিশন পেয়েছে, যে হ্যাঁ, ইন্ডিয়াতেও এরকম একটা টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় যেখানে বিশ্বের নানা জায়গা থেকে সব নামি দামি ফুটবলাররা খেলতে যায়। কি ধরনের ফুটবলাররা খেলতে আসেন সেটা অবশ্য দেখা হয়নি, ইন্টারন্যাশনাল ফুটবলাররা খেলতে আসেন, ফরেন প্লেয়াররা খেলতে আসেন, সেটা দেখা হয়েছে এবং এখনো দেখা হয়। সুতরাং যে প্রশ্নটা আজকে আমি আপনাদের সামনে রাখতে চাই এবং এআইএফএফ এর সামনেও রাখতে চাই, যে আইএসএল এর কন্ট্রিবিউশন কি আমাদের জাতীয় ফুটবল, ইন্ডিয়ান ফুটবল এর কনটেক্সটে আইএসএল এর কন্ট্রিবিউশন কি, হাউ আইএসএল হ্যাজ হেল্পড ইন্ডিয়ান ফুটবল। দিস ইজ আ মিলিয়ন ডলার কোয়েশ্চেন, যেটা আজকে ঘুরে ফিরে আসছে। এবং আজকের এই যে পরিস্থিতি, যে আইএসএল বন্ধ হতে 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 হলো না, কোনো মতে আবার ঘুরে দাঁড়ালো এবং একটি ট্রাঙ্কেটেড ফরম্যাটে এটা অর্গানাইজড হতে চলেছে। এর কি কোনো গ্যারেন্টি আছে যে নেক্সট ইয়ার আইএসএল হবে? ফিফা একটা প্ল্যান রোল আউট করে, এআইএফএফ একটা প্ল্যান রোল আউট করেছে, কিন্তু সেই প্ল্যানের স্ট্রেংথটা কোথায়? ফাইন্যান্স ছাড়া কোনো টুর্নামেন্ট কি অর্গানাইজ করা যায়, তাও একটা ন্যাশনাল লেভেল টুর্নামেন্ট? সো যে কোয়েশ্চেনটা আসছে, যে এই আইএসএল এর ফেলিয়ারটা কেন, এবং এর থেকে কি ইন্ডিয়ান ফুটবল কোনোদিন আর ঘুরে দাঁড়াতে পারবে, আমাদের কি এই আশাটা করা উচিত? আশা করা উচিত, ডেফিনেটলি। আশা ছাড়া মানুষ বাঁচতে পারে না। বাট এভরি ইন্ডিয়ান ফুটবল ফ্যান বা এভরি ইন্ডিয়ান সিটিজেন ফর দ্যাট ম্যাটার হ্যাজ গট দ্য রাইট টু নো, যে ইন্ডিয়ান ফুটবলের আজকের এই দৈন্যদশার জন্য আইএসএল তো ডেফিনেটলি দায়ী, কিন্তু শুধু একা আইএসএল দায়ী নয়। আর যেসব কারণগুলো দায়ী বা যারা দায়ী, তারা কি এর জন্য অ্যাকাউন্টেবিলিটি নেবেন? তাদের কি কোনো দায়বদ্ধতা নেই? না থাকলে কেন নেই? এবং এর উত্তর কে দেবে? 96 থেকে 138 র্যাঙ্কে যে ডিটোরিওরেশন, এর উত্তরটা কে দেবে? এর উত্তরটা ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সদের কে দেবে? আজকে কেউ দেবার নেই। অ্যান্ড আইএসএল কেন বন্ধ হয়ে গেল, এবং যেভাবে শুরু হচ্ছে, ওই জন্য শুরুতেই বলেছিলাম, কিভাবে শুরু হচ্ছে সেটা বড় কথা নয়, শুরু হচ্ছে এটাই বড় কথা। একজন প্রায় যেতে বসেছিলেন, সেখান থেকে তিনি ঘুরে দাঁড়িয়েছেন, চোখ মেলে তাকিয়েছেন, তার শ্বাস প্রশ্বাস পড়ছে, কতদিন পড়বে ডাক্তারও জানে না, কিন্তু আমরা এই নিয়ে খুশি আছি যে হ্যাঁ, সেই লোকটা তো জীবিত আছে এখন। যেসব ফরেন প্লেয়ার্সরা ইন্ডিয়াতে এসেছে গত 20 বছরে, তাতে ইন্ডিয়ান ফুটবলে কি ইম্প্যাক্ট হয়েছে? হাউ হ্যাজ ইন্ডিয়ান ফুটবল বেনিফিটেড? কি উপকার হয়েছে ইন্ডিয়ান ফুটবলে? আমরা কি কখনো এই প্রশ্নগুলো আমাদের নিজেদেরকে করেছি? বা আমাদের এই যে এত যে অ্যাক্টিভ গ্রুপ, আমাদের ক্লাবের এই যে সাপোর্টার্স গ্রুপ, ফ্যান গ্রুপ, এই গ্রুপ সেই গ্রুপ, তাতে কি কখনো আমাদের মধ্যে তো অনেক মেম্বার্স আছে এই সব ক্লাবে, কখনো কি এই ক্লাবের অফিসিয়ালসদের এই প্রশ্নগুলো আমরা করার কখনো ভেবেছি যে এই প্রশ্নগুলো আমাদের করা উচিত? যে হ্যাঁ, ক্লাবের তো গ্ল্যামার বাড়ছে, বাট হোয়াট অ্যাবাউট দি ন্যাশনাল ফুটবল? এটা কি কোনোদিন আমরা কেউ চিন্তা করেছি যে যতদিন না ইন্ডিয়ান ফুটবলের ইন্টারন্যাশনাল সাকসেস আসবে, এই ডোমেস্টিক সাকসেসটা, এই ডোমেস্টিক যে এই যেটা আমরা খেলছি, এই আইএসএল, যেটা বাইরের লোকে বলছে বাবা ইন্ডিয়াতে এরকম একটা টুর্নামেন্ট হচ্ছে, দিস উইল অনলি স্টে এট দি গ্ল্যামার লেভেল, এর থেকে কোনো সাবস্টান্সিয়াল গেইন নেই।
এবং ইন্ডিয়ান ফুটবলের ইন্টারন্যাশনাল সাকসেস কখন আসবে? যখন ইন্ডিয়ান ফুটবলার্স আর দেয়ার, উই প্রডিউস কোয়ালিটি ইন্ডিয়ান ফুটবলার্স। গত 20 বছরে যে টুর্নামেন্ট আমাদের কোমর ভেঙে দিয়ে চলে গেল, আজকে আমরা আর উঠতে পারছি না। এখন আমাদের কোনো স্ট্রাইকার নেই, আমাদের কোনো অ্যাটাকিং মিডিও নেই, আমরা অপোনেন্টের পেনাল্টি বক্সে গিয়ে গোল করতে পারি না। আমরা বাংলাদেশের মতো একটা দেশের কাছে ওদের মাঠে গিয়ে হেরে আসি 22 বছর পর। আর কি লজ্জা হতো? আর এর চেয়ে বেশি লজ্জার আর কি হতে পারে? আপনার একটু চিন্তা করে দেখুন। আমাদের শরীরে যখন অ্যানিমিয়া সেট ইন করে না, যখন রক্তাল্পতা সেট ইন করে, প্রথম এবং প্রধান যে কারণটা ডাক্তাররা আন্দাজ করে সেটা হচ্ছে একটা লং টার্ম ল্যাক অফ নিউট্রিশন, একটা লং টার্ম অপুষ্টি। এবং অ্যানিমিয়া যখন সেট ইন করে তার অনেক রকম উপসর্গ দেখা যায়, যেটা আমরা অনেক ক্ষেত্রে আনদেখা করি, আমরা উপেক্ষা করি, আমরা গায়ে মাখি না। কিন্তু when the situation goes out of control, তখন আমাদের টনক নড়ে, তখন আমরা দৌড়াদৌড়ি আরম্ভ করি, নানা রকম ট্রিটমেন্ট, চিকিৎসা, ওষুধ বিশুধ, স্পেশাল ডায়েট, ডিসিপ্লিন লাইফস্টাইল, অনেক কিছু করি। কিন্তু এটা একটা এমন সাংঘাতিক অসুখ, এটা মারণ রোগ নয় ঠিকই, এর থেকে মানে দিস ইজ নট এ টার্মিনাল ডিজিজ, কিন্তু এটা একটা এমন সাংঘাতিক রোগ যে সময় মতো যদি এর ট্রিটমেন্ট এবং যদি এর কিওর বা নিরাময় না হয়, এর থেকে কিন্তু মানে রোগী মারাও যেতে পারে, মারা যায়। সো ইন্ডিয়ান ফুটবলকে আইএসএল ওই পর্যায়ে নিয়ে চলে গেছে। অত্যন্ত দুঃখের সাথে আমার এই কথাটা বলতে, মানে আমার আমার বুকের মধ্যে বাঁধছে এটা, আমার আমার কষ্ট হচ্ছে বলতে, ইন্ডিয়ান ফুটবল হ্যাজ রিচড অ্যান অ্যানিমিক স্টেট, and none other than AIFF and ISL are responsible for this. আপনারা যদি আমার সাথে একমত হন, প্লিজ কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখুন। যদি একমত না হন, কাইন্ডলি সেটাও লিখুন। আমি যা বলছি তার সবটাই যে ঠিক এর কোনো মানে নেই। আমি আমার নিজের থট প্রসেস থেকে কথাগুলো বলছি। আপনাদের মতামতও জানা দরকার। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমার চেয়ে ফুটবল খেলা অনেক বেশি বোঝে, ভারতীয় ফুটবলের অনেক অনেক বছর থেকে আপনারা ফলো করছেন। অনেকে হয়তো প্লেয়ারও আছেন, আপনারা যারা শুনছেন আজকে এই অডিওটা বা ভিডিওটা যারা দেখছেন। So please put your comments, please share your ideas. এবারে এর আরেকটা দিক দেখা যায় যে এই যে আইএসএলটা বন্ধ হয়ে গেল, কেন বন্ধ হয়ে গিয়েছিল, বা এই যে এরকম একটা ট্রাঙ্কেটেড ফরম্যাটে যে শুরু হচ্ছে, এটা কেন হচ্ছে? কারণ ফান্ডস নেই। কারা ফান্ডিং করবে? কেন ফান্ডস নেই জানেন? কারণ ইন্ডিয়ান ফুটবলের কোনো ইন্টারন্যাশনাল সাকসেস নেই ফর দ্য লাস্ট 2 to 3 years। আছে কি? কোনো সাকসেস নেই। সো এই যে যারা স্পন্সর করে, তারা কেন স্পন্সর করে? আজকের দিনে কোনো ন্যাশনাল লেভেল টুর্নামেন্ট কর্পোরেট ফাইন্যান্সিং বা স্পন্সরশিপ ছাড়া কি এগোতে পারে, চলতে পারে? কখনো চলতে পারে না, কোনো দেশে চলে না। সো ইন্ডিয়া ইজ নো এক্সেপশন। এবং এই কর্পোরেটসরা কেন স্পন্সর করবে এই ফুটবলকে? Isn't it a catch-22 situation? স্পন্সরশিপ নেই বলে ইনফ্রাস্ট্রাকচার পুয়ার বলে প্লেয়ার তৈরি হচ্ছে না, প্লেয়ার তৈরি হচ্ছে না বলে সাকসেস নেই বলে টাকা আসছে। সো উই আর ব্যাক টু স্কোয়ার ওয়ান, অ্যান্ড দিস ইজ আ ভিশাস সাইকেল। সো কে আগে এসছে? টাকার অভাবটা আগে এসছে না পারফরমেন্স আগে এসছে? আপনার যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি বলবো পারফরমেন্স আগে এসছে, ডিউ টু ল্যাক অফ ইনফ্রাস্ট্রাকচার, ডিউ টু ইনডিফারেন্স অফ AIFF অ্যান্ড দি গভর্নমেন্ট কম্বাইন্ড। কেউ ফুটবলের জন্য কেয়ার করে। এবং ইন্ডিয়ান ফুটবলের যে ডিক্লাইন এবং ডিটেরিওরেশন, সেটা এই গত 15-20 বছরে আরম্ভ হয়নি, এর অনেক আগে থেকে আরম্ভ হয়েছে। আমার তো মনে হয় যেবার এশিয়ান গেমসে আমরা ব্রোঞ্জ জিতলাম, তারপর থেকে ইন্ডিয়ান ফুটবলের অ্যাকচুয়াল ডিটেরিওরেশন আরম্ভ হয়েছে। কারণ তারপর থেকে আমরা আর এশিয়ান গেমসে মানে পদকের ধারে কাছে যেতে পারি। আজকে আমাদের স্পোর্টস মিনিস্ট্রি আমাদের ফুটবল টিমকে এশিয়ান গেমসে পর্যন্ত পাঠাতে চায় না, অন্যান্য টুর্নামেন্ট তো ছেড়ে দিন। আমি ওই জন্য বললাম যে ইজন্ট ইট আ catch-22 সিচুয়েশন? সো এর রেসপন্সিবিলিটিটা কে নেবে? দ্য অর্গানাইজিং বডি, দ্য গভর্নমেন্ট, দ্য প্লেয়ার্স, দ্য ক্লাবস, কে নেবে? কেউ একা নিতে পারে না, এটা প্রত্যেকের রেসপন্সিবিলিটি। ইচ ওয়ান অফ দেম আর রেসপন্সিবল অ্যান্ড ইকুয়ালি রেসপন্সিবল। দেখুন, ফরেন প্লেয়ার যখন একটা দেশে খেলতে আসে, ইট ইজ ভেরি ন্যাচারাল যে হি ব্রিংস ইন এ লট অফ নিউ এক্সপিরিয়েন্স অ্যান্ড স্কিলস উইথ হিম। সারা বিশ্বে এর প্রচলন আছে, তো ইন্ডিয়ার এর কোনো এক্সেপশন। এবং ইন্ডিয়ান ফুটবল এবং বিশেষ করে ইন্ডিয়ান ফুটবল ক্লাবসদের এখনো বাইরে যে ফ্যান ফলোয়িং আছে, উইচ ইজ স্টেডিলি ডিক্লাইনিং। আমি বাইরে থেকে এসছি, আমি 23-তে ইন্ডিয়াতে এসছি, আমি আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমি 2000 সালে, 2002-তে আমি
মানে বাইরে চলে যাই, সেখানে আমি তখন যেরকম মানে ফলোইং দেখতাম আমাদের কলকাতার এই দুটি ক্লাবের, আজকে কিন্তু সেরকম নেই। বিকজ পিপল আর গেটিং ফ্রাস্ট্রেটেড, পিপল দে ডোন্ট কেয়ার এনিমোর, পিপল হ্যাভ স্টপড কেয়ারিং। কেন কেয়ার করছে না জানেন? দ্য অনলি রিজন ইজ যে ইন্ডিয়ান ফুটবল টিমের তো কোনো বলার মতো কোনো সাকসেস নেই। ক্লাব ফুটবল দিয়ে কতদিন চলে? কি চলে ক্লাব ফুটবল দিয়ে? ইটস জাস্ট অ্যান ইন্টারনাল স্যাটিসফ্যাকশন. It's a glitter without the gold. The actual gold lies in the international success, the national records, the national success of the team. The actual gold lies there. The rest all is glitter. সো আমি ফরেন প্লেয়ার আনার এগেনস্টে আমি নই, কখনোই আমি বলবো না যে ইন্ডিয়ান ফুটবলে ফরেন প্লেয়ারকে আনা উচিত নয়, কিন্তু ফরেন প্লেয়ারদের অ্যাট দি কস্ট অফ ইন্ডিয়ান ফুটবল ডেফিনেটলি নো। এবং ফরেন প্লেয়ারদের আনলেও তাদের একটা সার্টেন স্ট্যান্ডার্ড দেখে আনা উচিত, নাম্বার ওয়ান। নাম্বার টু, তাদের এইভাবেই আনা উচিত যে তাদের সাথে ইয়াং বাডিং ইন্ডিয়ান ফুটবলার্সদের ট্যাগ করে দিতে হবে যে অন দ্য ফিল্ড ইউ বোথ উইল প্লে টুগেদার, যাতে ইন্ডিয়ান ফুটবলার, যে ইন্ডিয়ান ফুটবলারটা খেলছে তার সাথে, সে যেন তার কাছ থেকে কিছু স্কিলস, কিছু ট্যাক্টিক্স, অন্যান্য যা স্কিলস আছে সেগুলো যাতে শিখতে পারে, যাতে অ্যাডপ্ট করতে পারে। বিকজ আমাদের এখানে মোস্টলি আফ্রিকান এবং কিছু ইউরোপিয়ান কান্ট্রিজ থেকে প্লেয়াররা আসে, অ্যান্ড অল দোজ কান্ট্রিজ আর ওয়ে অ্যাহেড অফ আস, আমাদের চেয়ে অনেক এগিয়ে আছে ফুটবল। এবার এই এগিয়ে থাকার ব্যাপারটা নিয়ে আপনাদের দু একটা কথা বলি, একেবারে আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি। দেখুন, আমাদের দেশের বা শুধু আমাদের দেশের বলে না, এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যা পরিকাঠামো, এখানকার যে ইনফ্রাস্ট্রাকচার, যে ক্লাইমেটিক কন্ডিশনস, ফুড হ্যাবিট, জেনেটিক কনস্টিটিউশন অফ দি পিপল অফ দিস এন্টায়ার সাবকন্টিনেন্ট, এবং দ্য ওভারঅল স্পোর্টিং এনভায়রনমেন্ট এই পুরো সাবকন্টিনেন্টে, ওভারঅল যে স্পোর্টিং এনভায়রনমেন্ট উইচ লিডস টু দি গভর্নমেন্ট ইনভলভমেন্ট ইন দিস গেম, আমাদের সাবকন্টিনেন্ট থেকে কোনো দিন ওয়ার্ল্ড ক্লাস ফুটবলার বেরোবে না, এটা আমাদের অ্যাকসেপ্ট করে নিতে হবে। ইট ইজ নট পসিবল। ইন্ডিয়ান ফুটবল কোনোদিনও ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ডে যায়নি। ইন্ডিয়ান ফুটবল যখন ওই একটা গ্লোরিফাইড স্টেজে পৌঁছেছি, এশিয়ান গেমসে আমরা ব্রোঞ্জ জিতেছিলাম লাস্ট, তখন অন্যান্য কান্ট্রিগুলো ডেভেলপ করছি। সো ইন্ডিয়ান ফুটবলের যে আজকের যে পজিশন, সেটা কি অ্যাকচুয়ালি ডিটোরিয়েশন না এটা স্ট্যাগনেশন? আমার মাঝে মাঝে তো এখানে একটা কনফিউশন হয় যে এটাকে কতটা ডিটোরিয়েশন বলা যায় অ্যান্ড কতটা স্ট্যাগনেশন বলা যায়। ডিটোরিয়েশন বলা গেলে ইট ইজ ডেফিনেটলি আ রিলেটিভ টার্ম। আমাদের থেকে অন্যান্যরা অনেকটা আগে এগিয়ে গেছে, কিন্তু আমরা যেখানকার সেখানেই আছি। অন্যান্য দেশগুলো যদি না এগোতো, মেবি আজকেও হয়তো আমরা এশিয়ান গেমসে একটা ব্রোঞ্জ পেতাম। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই স্বপ্নও দেখা যায় না। যেখানে গভর্নমেন্ট থেকে ফুটবল টিমই পাঠায় না, সেখানে মেডেল জেতার মানে কথাটা আর নয় নাই বা বললাম। অ্যান্ড অ্যাজ রিগার্ডস দি ক্লাব ফুটবল, একটা জিনিস আমরা আরেকটুখানি অপ্রিয় একটা অ্যানালিসিস করি। গত 25 বছর কোন ইন্ডিয়ান ক্লাবে, একমাত্র ইস্ট বেঙ্গল ছাড়া, কটা ইন্টারন্যাশনাল সাকসেস আছে? ইস্ট বেঙ্গল ওই একটা আসিয়ান কাপ জিতেছে। তার আগে বা তার পরে, তার 5 বছর আগে এবং তার 25 বছর পর অব্দি কোন ইন্ডিয়ান ক্লাব কটা ইন্টারন্যাশনাল সার্কিটে কটা সাকসেস হয়েছে আমাকে একটু দেখান তো, ইনক্লুডিং ইস্ট বেঙ্গল। ওই ক্লাবটা যাও বা একটা আসিয়ান মানে ট্রফি আছে, অন্যান্যদের তো তাও নেই। এর থেকে কি প্রমাণ হয়? এবং প্রত্যেকটা ক্লাবে ফরেন প্লেয়ার্সদের তো কোনো ক্রাইসিস ছিল না, কোনোদিন ছিল না, কিন্তু তাও নেই। হোয়াট ডাজ ইট প্রুভ? এটা কি প্রমাণ করে না যে উই আর ফান্ডামেন্টালি ল্যাকিং? আমাদের একটা বিশাল গ্যাপ আছে আমাদের সাথে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে, এবং এই গ্যাপটা ক্রমশ বেড়ে যাচ্ছে, এই গ্যাপটা কিন্তু কমছে না। এই গ্যাপটাকে কমিয়ে আনার আমাদের দিক থেকে কিন্তু কোনো প্রচেষ্টা নেই। আমরা আজও সেই প্রিমিটিভ স্টাইলে প্র্যাকটিস করে যাই। আমি নিজে বায়ার্ন মিউনিখের প্র্যাকটিস দেখে এসেছি, আমি ওই জন্য বলছি আপনাদের এই কথাগুলো, যে প্র্যাকটিসের যে যে টেকনিক্স, এটা যে কোন পর্যায়ে পৌঁছে গেছে, মানে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। সেই তুলনায় আমি যখন আজকে দেখি আমাদের ক্লাবগুলো প্র্যাকটিস করে, আমার মনে হয় যে এ তো মানে এটা একটা অসম্ভব ব্যাপার। এ তো ট্র্যাক্টর, যেখানে ট্র্যাক্টর চলছে, ড্রোন দিয়ে আপনার ফার্টিলাইজার ছড়ানো হচ্ছে ফিল্ডে, সেখানে আজও আমরা লাঙল বইছি এবং সেই হাত দিয়ে গান গেয়ে গেয়ে মাঠের মধ্যে বীজ ছড়াচ্ছে। অনেকটা এরকমই কম্প্যারিজনটা। বিলিভ মি, ইট ইজ ক্লোজ টু দ্যাট। আমি এতটুকু এক্সাজারেট করে বলছি। সো এই নিয়ে উচ্ছ্বাস করা, আনন্দ করা, আমাদের সাপোর্টারদের এত উন্মাদনা, এত আস্ফালন, এগুলো কি সাজে? আপনাদের কি মনে হয়? এগুলো সাজে না।
আমার কথা যদি মানে চিন্তা করেন, আমি যে কথাগুলো বলছি, we don't deserve to be so exuberant. রাদার আমাদের মধ্যে কিন্তু অনেক হিউমিলিটি আসা দরকার। উই মাস্ট অ্যাকসেপ্ট দি রিয়ালিটি। ক্লাব ফুটবলের সাকসেস, আবার বলছি, ডাজ নট ডিফাইন দ্য সাকসেস অফ আ নেশন। ইট ইন নো ওয়ে রিফ্লেক্টস। এবার আসা যাক যে এই অ্যানিমিক যে আমি এক্সাম্পলটা দিলাম, এটা কেন দিলাম। দেখুন, একটা জিনিস মানে অ্যাক্রস দ্য কান্ট্রি এটা আমাদের সবার মেনে নেওয়া উচিত, যে ইন্ডিয়ান ফুটবলকে বাঁচিয়ে রেখেছে কিন্তু বাংলার ফুটবল। আজকে বেঙ্গল ফুটবল যদি না থাকে, বা বেঙ্গলে যদি ফুটবল না থাকে, সারা দেশ থেকে কিন্তু ফুটবল উঠে যাবে। অ্যান্ড বেঙ্গল ফুটবল তখনই থ্রাইভ করবে যখন বেঙ্গলে সান অফ দ্য সয়েলস, বেঙ্গলের ভূমিপুত্ররা এই খেলাতে আসবে। বাইরে থেকে ভাড়া করে প্লেয়ার এনে বেঙ্গল ফুটবলকে এনরিচ করা যাবে না, কোনোদিন যায় না। এটা সম্ভব নয়। ভাড়াটে সৈন্য দিয়ে যুদ্ধ জয় করা যায় না। এটা একটা বহু পুরাতন মানে অনেক পুরনো প্রভাব এটা, কিন্তু এটা সত্যি কথা। বাইরের থেকে প্লেয়ার এনে বেঙ্গল ফুটবলকে কোনোদিন এনরিচ করা যাবে না। অ্যান্ড এই যে ভূমিপুত্রদের যে খুঁজে বের করা, এই যে স্কাউটিং, এটা কে করবে? এটা আইএফএ করা উচিত না? এটা এই যে আমাদের এই যে এতগুলো যে নাম করা ক্লাব, যাদের ইন্ডিয়ান ফুটবলের ইনফ্লুয়েন্সের কোনো কমি নেই, বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ, এআইএফএফ এর ক্ষমতা নেই এই 2-3টে ক্লাবের কথার বাইরে গিয়ে কোনো কাজ করা। তাদের উচিত না স্কাউটিং এর উপরে নজর দেওয়া? তাদের উচিত নয় যে বেঙ্গলের যেসব জায়গায় ফুটবল মানে দেখুন, এই লেভেলের প্লেয়াররা কিন্তু কলকাতায় নেই। মেট্রোতে এই ধরনের প্লেয়ার আপনারা আর পাবেন না। দোজ ডেজ আর গন। আজকে বাঙালির পুরো মাইন্ডসেট চেঞ্জ হয়ে গেছে। আজকের জেনারেশনের বেঙ্গলি ইউথ আর আজ থেকে 20 বছর আগের বেঙ্গলি ইউথের মধ্যে there is a heaven hell difference. Mindset has changed, attitude has changed, their outlook to life has changed. সো এখানে আমাদের এই কলকাতার আশেপাশে খুঁজে আমরা কিন্তু প্লেয়ার আনতে পারবো না। এই ক্লাবগুলোকে বাইরে যেতে হবে। দে হ্যাভ টু স্ট্রেচ দেয়ার উইংস আউটওয়ার্ডস। আর সেখান থেকে ওদের প্লেয়ার তুলে আনতে হবে। শুধু তুলে আনলে হবে না, তাদেরকে গ্রুম করতে হবে। এই গ্রুমিংটা কেন এতটা ইম্পর্টেন্ট বলছি আমি, আপনারা কি একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন, যে এই যে ইয়াং যে প্লেয়ার গুলো আজকে ধরুন এই জঙ্গলমহল থেকে আসছে, বা সাঁওতাল পরগনা থেকে আসছে, বা ঝাড়খণ্ড থেকে আসছে, আমি জাস্ট দু একটা নাম বলছি আপনাকে। পিন্টু মাহাতাকে আপনাদের মনে আছে আশা করি। এত ভালো প্লেয়ার, আজকে সে কোথায়? এরকম আরো অনেক প্লেয়ার আছে, আমার আনফর্চুনেটলি নামগুলো মনে পড়ছে না। 2-3 বছর খেলে, তারপরে তারা হারিয়ে যায়। কোথায় হারিয়ে যায় জানেন? কেন হারিয়ে যায় জানেন? বিকজ অফ দেয়ার nourishing, because of the way they are nourished from their childhood, the way they are nurtured from childhood, the way they are brought up from their childhood. এই ছেলেগুলোর মধ্যে বাচ্চা বয়স থেকে নারিশমেন্টের অভাব থাকে, এবং যার জন্য ওরা আজকালকার মডার্ন ফুটবলে যে ধরনের স্ট্রেন এবং স্ট্যামিনার প্রয়োজন, সেটা ওরা বেশি দিন সাস্টেন করতে পারে না। বিকজ ফান্ডামেন্টালি দিস চিলড্রেন আর ফিজিক্যালি উইক অ্যাজ পার দি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস। প্লিজ বিলিভ মি। সো শুধু স্কাউট করে আনলে হবে না। আমাদের এই যে নাম করা যে ক্লাব এত বড় বড় কথা বলে, আমি বলতে চাই না, আমার না ওই মানে চোখের সামনে ওই লোকগুলোর মানে ছবি ফুটে আসছে, অ্যান্ড মাই ব্লাড ইজ বয়েলিং। আমরা এই করেছি, আমরা সেই করেছি, আমাদের এই ট্রফি সেই ট্রফি। হোয়াট দ্য হেল হ্যাভ ইউ ডান ফর ইন্ডিয়ান ফুটবল? কি কন্ট্রিবিউট করেছে ইন্ডিয়ান ফুটবলে ফর দ্য লাস্ট 20 years? আমরা কখনো ওনাদের কাছে এই বিষয়ে কোনো জানতে চেয়েছি যে হোয়াট হ্যাজ বিন দেয়ার কন্ট্রিবিউশন? একজনও আমাদের মধ্যে কেউ ওনাদের কাছে গিয়ে জানতে চেয়েছে? কেউ জানতে চায়নি। সো হোয়াট ডাজ ইট প্রুভ? দ্যাট ইট নট অনলি দে আর ইনডিফারেন্ট, আমরাও ইকুয়ালি ইনডিফারেন্ট। উই অলসো ডোন্ট বদার। আমরা শুধু খেলা দেখবো, মাঠে যাব, চিৎকার করব, অন্য অন্য দলের সাপোর্টারদের কুৎসিত ভাষায় গালাগাল করব, তাদের মানে জন্ম বৃত্তান্ত নিয়ে তাদের পূর্বপুরুষদের টেনে অপমান করব, করে বাড়ি চলে আসবো। আমাদের দল যদি জেতে, তাহলে সেই মানে অসভ্যতার মাত্রাটা আরো বেড়ে যাবে। দল যদি হারে, তাও অন্য মানে অপোনেন্ট টিমের সাপোর্টারদের মানে যথেচ্ছ ভাষায় গালাগাল করে, দরকার হলে মারপিট করে আমরা সব বাড়ি ফিরে আসবো। ফ্রম দি নেক্সট ডে থিংস উড গেট ব্যাক টু স্কোয়ার ওয়ান। অ্যান্ড দেন আমরা আশা করি যে আমাদের দেশের ফুটবল ইমপ্রুভ করবে। দ্য সেম থিং অ্যাপ্লাইজ ফর দি ক্লাব অফিসিয়ালস, অ্যান্ড ইট মুভস আপ দি ল্যাডার। এখান থেকে আইএফএ, আইএফএ থেকে এআইএফএফ, এআইএফএফ থেকে স্পোর্টস মিনিস্টার। সো এই যে সাইকেলটা, এই সাইকেলে একটা ক্লক যদি উইক হয়, দিস সাইকেল ক্যানট মুভ। দের বি ডিফেক্ট ইন দ্য মুভমেন্ট, দের বি ডিফেক্ট ইন দি রোটেশন।
এখন আশা করি বুঝতে পারছেন যে ওয়াই উই আর স্টেয়ারিং এট দিস অ্যাবিস। আমি আজকে বেশ কয়েক মাস থেকে আমি এই কথাটা বলে এসেছি, কয়েকটা লাইভ মানে কথা বলার সুযোগ হয়েছিল। বাই মানে আই এম থ্যাঙ্কফুল টু দোজ ইউটিউবার্স যারা আমাকে ডেকে মানে আমাকে কিছু কথা বলতে বলেছিল। আই হ্যাভ বিন সেইং দিস যে উই আর স্টেয়ারিং এট অ্যান অ্যাবিস। এর কিন্তু কোনো মানে এই টানেলের কিন্তু আমি কোনো শেষ দেখতে পাচ্ছি না। দের ইজ নো লাইট এট দি এন্ড অফ দি টানেল। যখন ইন্ডিয়া তাদের এই গ্লোরিয়াস স্টেজে পৌঁছেছিল ফুটবলে, আপনারা একটু মনে করে দেখুন তো, তখন কি শুধু বেঙ্গল খেলতো ফুটবল? তখন কি শুধু বেঙ্গলে ফুটবল খেলা হতো? তা কিন্তু হতো না। তখন বেঙ্গল খেলতো, ইকুয়ালি পাঞ্জাব খেলতো, ইকুয়ালি কর্ণাটকা খেলতো, মহারাষ্ট্র খেলতো, গোয়া খেলতো, অ্যান্ড নর্থ ইস্টও খেলতো। সিকিম ছিল, নর্থ ইস্ট তখনও অতটা মানে লাইমলাইটে আসেনি এখন যেমন এসছে, কিন্তু সিকিম হ্যাড কাম টু দ্য লাইমলাইট। কিন্তু এখন কি অবস্থা ইন্ডিয়ান ফুটবলে? আজকে এই যে বেঙ্গলের ক্লাবগুলোতে কজন বাঙালি প্লেয়ার আছে? আমাদের স্বঘোষিত জাতীয় ক্লাবে কজন বাঙালি প্লেয়ার আছে তাদের সিনিয়র টিমে? আমাদের ইস্ট বেঙ্গলে কজন বাঙালি প্লেয়ার আছে? মোহামেডানের কজন বাঙালি প্লেয়ার আছে তাদের সিনিয়র টিমে? ফেলিয়ারটা কোথায় দেখতে পাচ্ছেন? আমি কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি, ইটস অ্যাবসলিউটলি ক্লিয়ার টু, আমার মনে কোনো অ্যাম্বিগুইটি নেই। সো এর থেকে ঘুরে দাঁড়ানোর উপায়টা কি? আপনারা তো ভাবছেন যে এত লম্বা চওড়া কথা বলছে, এই মানে কোথাকার কোন বিজ্ঞ ড্যাশ ড্যাশ ড্যাশ, আমি আর ওই কথাটা বললাম না, যেটা এখন খুব কমন সোশ্যাল মিডিয়াতে ইউজ হয়। এ কি জানে ফুটবল সম্বন্ধে? এত তো ক্রিটিসাইজ করছি, ক্রিটিসাইজ কিন্তু করছি না, আমি জাস্ট চেষ্টা করছি একটু রিয়ালিটিটাকে আপনাদের সামনে তুলে ধরার। এর কাছে তো কোনো সলিউশন নেই, সলিউশনের কথাও দু একবার বলেছি, আবার বলছি। যে সলিউশনটা এখন হতে পারে সেটা হচ্ছে যে ডিসব্যান্ড দ্য সিনিয়র টিম। এই সিনিয়র টিমের কাছ থেকে আমাদের আর কিছু পাওয়ার নেই, কিচ্ছু পাওয়ার নেই। বিলিভ মি, আমাদের ইন্ডিয়ান ফুটবলের সিনিয়র টিম ক্যানট গেট আস এনিথিং নাও বিকজ অফ ভেরিয়াস রিজনস। ইটস নট অনলি ল্যাক অফ স্কিল অ্যান্ড ওরিয়েন্টেশন, বিকজ দে আর নট অ্যাট দেয়ার পিস অফ মাইন্ড। ওরা নিজেরাই জানে না ওদের ফিউচারটা কি হবে, ওরা কোথায় গিয়ে দাঁড়াবে শেষ হোক, ওরা ফ্যামিলি চালাবে কি করে, বিকজ মোস্ট অফ দেম আর প্রফেশনাল প্লেয়ার্স। এটাই ওদের সোর্স অফ আর্নিং। সো সিনিয়র টিমকে ডিসব্যান্ড করে আমার মনে হয় যে সাব জুনিয়র অ্যান্ড জুনিয়র টিমটাকে মার্চ করে দেওয়া উচিত। অ্যান্ড যদি ক্লাবগুলো স্কাউটিং করতে এবং ইয়াং ট্যালেন্টসদের নিয়ে এসে নার্চার করতে যদি রাজি না হয়, এভরি স্টেট লেভেল ফুটবল ফেডারেশন শুড টেক ইট আপ অ্যাজ অ্যান ইনিশিয়েটিভ। যে রিমোট এরিয়াস থেকে দে শুড পিক আপ দ্য ইয়াং ট্যালেন্টস, দে শুড ব্রিং দেম ইন, এবং এই ক্লাবদের বলা উচিত যে ঠিক আছে তোমরা এদের রেসপন্সিবিলিটি নিও না, অ্যাটলিস্ট স্পন্সরশিপটা কর, এদের ট্রেনিং, এদের খাওয়া দাওয়া, এদের পড়াশোনা, এর পেছনে কিছু একটা তোমরা স্পন্সরশিপ দাও, স্পন্সর দিস ইয়াং ফুটবলার্স। তোমাদের কিচ্ছু করতে হবে। At the regional level, we will be doing it. You kindly sponsor these children. এবং কোনো ক্লাব যদি সেটা করতে রাজি না হয়, তাহলে বুঝতে হবে যে দে ডোন্ট কেয়ার ফর ইন্ডিয়ান ফুটবল অ্যান্ড দে ক্যান বি ব্র্যান্ডেড অ্যাজ অ্যান্টি ন্যাশনালস অ্যাজ ফার এজ দ্য স্পোর্ট অফ ফুটবল ইজ কনসার্ন। আমি ইন্টিগ্রিটির কথা বলছি, ন্যাশনাল ইন্টিগ্রিটির কথা বলছি। দেয়ার ইন্টেনশনস আর কাউন্টার ন্যাশনাল, ইফ নট অ্যান্টি ন্যাশনাল। সো এইখান থেকে আমাদের শুরু করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। এবং ইন্ডিয়ান ফুটবলে যে কোচ দরকার, বিলিভ মি, ফরেন কোচ এখানে এসে দিশেহারা হয়ে পড়ে। কারণ কি জানেন, আমি নাম করতে চাই না, আমি একবার এখান থেকে ফিরছিলাম, কোইন্সিডেন্টালি আমার সাথে একজন মানে খুব পরিচিত একজন ফরেন কোচ, তার সাথে আমার ফ্লাইটে আলাপ আলাপ এবং আলাপ হয়, কথাবার্তা হয়, এবং আমরা কোইন্সিডেন্টালি ওই মানে একই রোতে বসেছিলাম। আমি আমার কো প্যাসেঞ্জারকে রিকোয়েস্ট করে তার পাশের সিটে চলে যাই এবং আমরা গল্প করতে করতে অনেকটা, বেশ খানিকটা অনেকটা টাইম তো ফ্লাইটে, তো আমরা গল্প করতে করতে গেছিলাম। এবং তিনি মানে আমি বুঝতে পারছিলাম যে ওনার খারাপ লাগছে বলতে, কিন্তু উনি বলেছিলেন যে জানেন আপনাদের ডিফেক্টটা কোথায়? আপনাদের যে ইয়াং যে প্লেয়াররা উঠে আসে সিনিয়র লেভেল বা জুনিয়র লেভেলে খেলতে, দে আর ফান্ডামেন্টালি দে আর ভেরি উইক, যেটা আমাদের দেশে হয় না। সো আমাদের এত প্রবলেম হয় এদেরকে এদেরকে ফান্ডামেন্টালস গুলো শেখাতে, যে আই ক্যানট টেল ইউ। অ্যান্ড আই ফেল্ট উনি যা বলছিলেন এটা ঠিক বলছিলেন। দেখুন একটা কথা তো সত্যি, যে আপনি আপনি যদি টেবলস ঠিক করে না পড়েন, আপনি কিন্তু অ্যারিথমেটিক করতে পারবেন না। আপনি যদি অ্যারিথমেটিক ঠিক করে না পারেন, আপনি অ্যালজেব্রা করতে পারবেন। আপনি যদি অ্যালজেব্রা না পারেন, আপনি ট্রিগনোমেট্রি করতে পারবেন। আর আপনি যদি ট্রিগনোমেট্রিতে কাঁচা হন, আপনি কোনোদিনই ক্যালকুলাস করতে পারবেন না। আর ক্যালকুলাস না করতে পারলে আপনার অঙ্ক করারই দরকার নেই, কারণ আপনি কোনোদিনই হায়ার ম্যাথমেটিক্স বা অ্যাপ্লাইড ম্যাথসে যেতে পারবেন। সো ইটস লাইক দ্যাট।
সো আমাদের এই ফান্ডামেন্টালি উই আর ফলিং শর্ট, যার জন্য আমি খানিকক্ষণ আগে বলেছিলাম যে এই সাবকন্টিনেন্ট থেকে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার বেরোবে না। এটা যেমন ঠিক, এটাও একটা সত্যি যে ওদের দেশেও কখনো সুনীল গাভাস্কর, সচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, কপিল দেব জন্মাবে। সো দের ইজ এ ডিভাইন ব্যালেন্স। কিন্তু আমরা ক্রিকেটে কেন সাকসেসফুল হই জানেন? বিকজ ক্রিকেট ইজ এন ইন্ডিভিজুয়ালিস্টিক গেম, and cricket is not as intensely physical as football is. এখনকার ক্রিকেট ডেফিনেটলি অনেকটাই মানে প্রচন্ড ফিজিক্যাল স্ট্রেস তাতে হয়, কিন্তু ইটস নট অ্যাজ কম্পেয়ার টু ফুটবল। অ্যান্ড ক্রিকেট, এগেইন আই এম সেইং, ক্রিকেট ইজ অ্যান ইন্ডিভিজুয়ালিস্টিক গেম। আপনি আজকে যদি সেঞ্চুরি করেন, আপনার টিম যদি হেরে যায়, পিপল উইল ক্ল্যাপ ফর ইউ। আপনি যদি আজকে জিরোতে আউট হন, আপনার টিম যদি হেরে যায়, ইউ উইল বি ইকুয়ালি রিওয়ার্ডেড। কিন্তু ফুটবলে সেটা হয় না। all the players are equally rewarded and equally criticized. সো ইটস এ ফার মোর টিম গেম দ্যান ক্রিকেট। সো এখানে আমাদের সাকসেসটা ওই জন্যই হয়। ক্রিকেটে আমরা ওই জন্য এত ভালো খেলি যে এখানে একটা ইন্ডিভিজুয়াল ট্যালেন্টের ওপরে ডিপেন্ড করে, দু তিনজনের ইন্ডিভিজুয়াল ট্যালেন্টের ওপরে ডিপেন্ড করে একটা ম্যাচ বের করে আনা যায়। কিন্তু ফুটবলে সেটা সম্ভব হয় না, অধিকাংশ ক্ষেত্রে আজকাল তো হয়ই না। অ্যান্ড দেন কামস দ্য কোয়েশ্চেন অফ স্ট্যামিনা, স্ট্রেংথ। ওই যে বললাম যে ফান্ডামেন্টালি আমাদের বাচ্চারা উইক। সো আজকালকার মডার্ন ফুটবলে যে ধরনের স্ট্রেংথ এবং স্ট্যামিনার প্রয়োজন, আনফর্চুনেটলি আমাদের ছেলেদের মধ্যে সেটা গ্রো করে না, ডিউ টু ভেরিয়াস রিজনস উইচ ইজ বিয়ন্ড এনি কমন ম্যানস কন্ট্রোল। এটা একমাত্র ওপর থেকে কন্ট্রোল হতে পারে। কিন্তু আমরা যে লেভেলে গিয়ে এই প্লেয়ারদের সেই সব কিছু অন্তত তার মেবি দ্য ডিজায়ার্ড মানে নিউট্রিশন বা তার যে ডিজায়ার্ড যে নার্চারিং বা নারিশমেন্টের একটা সার্টেন পার্সেন্টেজ অন্তত দিতে পারি, সে 75% কি 80%, 100% তো পারি না। যদি দিতে পারি এবং দিয়ে থাকি, তখন আর ওরা সেগুলো অ্যাবজর্ব করতে পারে না, বিকজ ওদের অলরেডি তখন সেই অ্যাবজর্বিং ক্ষমতাটা কমে আসে। দিস ইজ পিওরলি বায়োলজিক্যাল, নাথিং ক্যান বি ডান অ্যাবাউট ইট। সো এই জন্য আমাদের এত ছোটবেলার থেকে এদেরকে তুলে আনতে হবেই। এবং এই ক্লাবগুলো যারা এখনো ইন্ডিয়ান ফুটবলে টিকে আছে, কতদিন টিকে থাকবে জানি না, যারা এখনো টিকে আছে, তারা যদি এদের রেসপন্সিবিলিটি না নিতে পারে নিজেদের ক্লাবে, অ্যাটলিস্ট এদের স্পন্সর করুক, and let the regional bodies take up the responsibility of these footballers and try to bring them up. না হলে ইন্ডিয়ান ফুটবল, আই এম ভেরি সরি টু সে, হ্যাজ রিচড এ ডেড এন্ড। এর থেকে কিন্তু আর ঘুরে দাঁড়াতে পারবে না। রিকভারি কথায় আসছি এরপর। মেবি দিস ইজ দ্য লাস্ট পার্ট অফ দ্য ভিডিও। অনেকক্ষণ হয়ে গেল, আপনাদের আমার সাথে আছেন, আপনাদের মানে সত্যি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু এতটাই ইনভলভ হয়ে গেছি যে মানে এটাকে মাঝখানে ছেড়ে যেতে পারছি না। সো এই যে এই ধরনের যে ইনভলভমেন্ট গুলো দরকার, এটা কিন্তু আবার বলছি, দিস হ্যাজ টু কাম টপ ডাউন ইন টার্মস অফ রিসোর্সেস। ইনিশিয়েটিভটা কিন্তু বটম আপ। তাহলেই কিন্তু আজকে একটা সার্টেন লেভেলে আমরা গিয়ে পৌঁছবো, না হলে আমরা পৌঁছতে পারবো না। আরেকটা কি জানেন, আমাদের এই যে ফুটবল প্রেমী আমাদের কিন্তু নিজেদের এক্সপেকটেশনসটাকেও একটুখানি রিয়েলিস্টিক করা উচিত। আমাদের এটা অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত যে ইন্ডিয়ান ফুটবল কখনো ওয়ার্ল্ড ক্লাস হতে পারবে না, মানে ইন ফোরসিয়েবল ফিউচারে অন্তত পারবে না। আগামী 50 বছরে ধরে নেওয়া যায় যে পারবে না, অন্তত ওয়ার্ল্ড লেভেলে খেলতে পারবে না। সো আমরা যদি এশিয়ান লেভেলে যদি আমরা ঠিকঠাক যদি একটা লেভেলে পৌঁছই, একটা স্টেজে পৌঁছই, যেখানে ধরুন আমরা এশিয়ান গেমস এর সেমিফাইনালে উঠলাম, কি এশিয়ান গেমস এর একটা ব্রোঞ্জ পেলাম, কি ঠিক আছে ফার্স্ট 4 এর মধ্যে শেষ করলাম, দ্যাট শুড বি কনসিডার্ড অ্যাজ এ হিউজ গেইন ফর আস। এবং আমাদের সেইভাবেই কিন্তু এখন থেকে নিজেদেরকে প্রস্তুত করা উচিত যে এই ক্লাব লেভেল থেকে ইন্ডিয়ান প্লেয়ারদের তুলে আনা, সেখান থেকে ন্যাশনাল টিমে তাদের ঘষে মেজে শার্প করা, সেখান থেকে এশিয়ান লেভেল, ফার্স্টে স্যাফ লেভেল, স্যাফ থেকে এশিয়ান লেভেল। এই যে গ্র্যাজুয়াল যে একটা ইমপ্রুভমেন্ট বা গ্রোথ, এইটা যদি আমরা এনশিওর করতে পারি, মেবি after half a century, maybe Indian flags may be seen to be unfurling at the World Cup stage. তার আগে কিন্তু এর কোনো মানে সম্ভাবনা নেই। লেট আস ফেস দি রিয়ালিটি। এর কোনো সম্ভাবনা আমি অন্তত দেখি না। বা আপনারা যারা ফুটবলটাকে শুধু আবেগ দিয়ে নয়, বাস্তবতা দিয়ে চিন্তা করেন, তারাও হয়তো এই জিনিসটা মেনে নেবেন আজকে, যে হ্যাঁ সত্যিই নেই। এবার দেখা যাক লাস্ট যে পয়েন্টটা আমি আপনাদের কাছে বলতে চাই, যে ইন্ডিয়ান ফুটবলে রেসপেক্ট কোফিসিয়েন্ট, ইন্ডিয়ান ফুটবলের রেসপেক্টেবিলিটি, এটা কোথায় আছে, কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আপনাদের একটা ছোট প্রশ্ন করছি, দেখি আপনারা কজন আমার সাথে একমত। আমাদের দেশে যে প্রতিষ্ঠিত, নাম করা, ফেমাস যে ফুটবলার, আমি কারো নাম করতে চাইছি, তাদের কজনের ছেলেকে তারা ফুটবলার বানিয়েছেন বা বানাতে চেয়েছেন বা বানাতে পেরেছেন?
একটা নাম দেখান আমাকে, একজন। শো মি ওয়ান নেই। একজনও নেই। চিন্তা করে দেখুন এবং এবার ভাবুন যে কেন নেই। তারা যে সময় ফুটবল খেলেছেন, ইন্ডিয়ান ফুটবলের অবস্থা কিন্তু এতটা শোচনীয় ছিল, কারণ তখন ইন্ডিয়ান ন্যাশনাল টিমে 8 থেকে 9 জন বেঙ্গলের প্লেয়ার থাকে এবং আমাদের এই ক্রেডিবিলিটিও আছে যে আমরা আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপ প্রবাবল ন্যাশনাল টিমকে 80 মিনিট না 82 মিনিট অব্দি আটকে দিয়েছিলাম এবং রিকার্ডো গ্যারেকার একমাত্র গোলে আমাদের সেদিন হারতে হয়েছিল ইডেন গার্ডেন্সের খেলা। আমার আজও মনে আছে সেই খেলাটা, কারণ আমি তখন স্কুলে পড়ি। আমি কলকাতায় মানুষ নই, আমি একজন প্রবাসী বাঙালি। তো আমি এই খেলাটা দেখার জন্য আমি স্কুল কামাই করে কলকাতায় এসেছিলাম খেলাটা দেখে, অ্যান্ড আই রিটার্নড অ্যাজ এ প্রাউড ইন্ডিয়ান, যে ইয়েস। এবং আমি এখনো বলছি, আপনারা যদি পারেন ওই খেলাটার ভিডিওটা দেখবেন। সেদিন বিশেষ করে দুজন খুবই মানে সিনিয়র নাম করা প্লেয়ার, ন্যাশনাল সার্কিটে খুব ভালো রেকর্ড আছে, কিন্তু ওই দুজন যদি সেদিন আর একটুখানি নিজেদের মানে একটু যদি শার্পনেস দেখাতেন, কিছু একটা অঘটন ঘটা কিন্তু মানে অসম্ভব ছিল না সেদিন। সেদিনকার ইন্ডিয়ান টিমের খেলা, কিংবা ইউগোস্লোভিয়ার এগেনস্টে 80-র দশকে যে নেহেরু কাপ হতো, তাতে ইন্ডিয়ার খেলা, চায়নার এগেনস্টে ভাস্কর গাঙ্গুলির দুখানা পেনাল্টি বাঁচানো, এসব তো ইন্ডিয়ান ফুটবলাররাই তো করেছে। তখন তো বাইরের প্লেয়ার ছিল না। ইন্ডিয়ান্স হ্যাভ অনলি ডান ইট। সো এখন কেন পারে না? এখন পারে না, তার কারণ হচ্ছে যে এখন ইন্ডিয়ান প্লেয়ারদের আর সুযোগ দেওয়া হয় না। উই আর সো ব্লাইন্ডেড বাই দ্য গ্লিটার অফ দ্য ফরেন প্লেয়ার্স যে উই আর নেগলেক্টিং আওয়ার ন্যাশনাল ট্যালেন্ট। এবং আমার মেইন অবজেকশনটাই হচ্ছে সেখানে। ফরেন প্লেয়ারে বারণ করবো না, কখনোই করবো, কেউ করবে না, কিন্তু নট এট দ্য কস্ট অফ আওয়ার national talent, because they belong to us. The foreign players cannot contribute to our national team. They cannot contribute to our national soccer. বড় জোর এটা করতে পারে যে ওদের সাথে খেলে আমাদের প্লেয়ারদের কিছু কনফিডেন্স বাড়তে পারে, কিন্তু শুধু কনফিডেন্স দিয়ে তো ম্যাচ জেতা যায় না। একটা ইন্টারন্যাশনাল লেভেলে শুধু কনফিডেন্সের উপরে ভর করে ম্যাচ জেতা যায় না। কনফিডেন্সের সাথে সাথে আরো অনেক কিছু লাগে। তো সেগুলো আমরা কোথা থেকে বানাবো? সেরকম প্লেয়ার আমরা কোথায় পাবো যদি আমরা তাদের একেবারে মানে বিল্ডিং স্টেজ থেকে যদি আমরা তাদের না করি, গ্রুম না করি? কোথায় পাবো আমরা? আর কি করেই বা তারা আমাদের সাকসেস এনে দেবে? সো নাও কামিং ব্যাক টু ফাইনালি টু দ্যাট কোফিশিয়েন্ট অফ রেসপেক্ট, আমি এটা তাদের কাছে একটা ওপেন কোয়েশ্চেন রাখছি। আজকে যদি তাদের মধ্যে কেউ আমার এই ভিডিওটা দেখেন, দয়া করে আমাদের বলবেন বা আমাকে লিখে জানাবেন যে কেন তাদের ছেলেদের বা তার কোনো একজন, কেন তাদের ছেলেদের তারা ফুটবলে পাঠাননি, ফুটবলার তৈরি করেননি। এর থেকে কি প্রমাণ হয়? আমি বলবো কি প্রমাণ হয়, আবার বলছি, খুব অপ্রিয় কথা, ওনারা নিজেরাই শিওর নন বা শিওর ছিলেন না যে হোয়াট উইল বি দ্য সিকিউরিটি অ্যাসোসিয়েটেড উইথ ইন্ডিয়ান ফুটবল, এর ফিউচারটা কি হবে, হোয়াট উইল বি দ্য ফিউচার অফ দ্য চিলড্রেন। এবং তাদের কনসার্নটা অমূলক নয়, আমি তাদের দোষ দিচ্ছি না, আমাকে ভুল বুঝবেন। অ্যাজ এ ফাদার দে টুক দ্য রাইট ডিসিশন বিকজ দে হ্যাভ আন্ডারগন অল দিস। এবং এখনো বলছি যে there is an heaven hell difference, completely black and white, between our generation and the present generation. There is a huge difference in mindset, physical capabilities, attitude, thought process, everything. সো এইসব কারণেই আমার মনে হয় ওনারা নিজেদের নেক্সট জেনারেশনকে ফুটবলে আনেননি। কিন্তু এর আরেকটা সাইডও আপনারা দেখুন, যদি ইন্ডিয়ান ফুটবলের সেরকম একটা রেসপেক্টেবল পজিশন থাকতো, ইফ দিস ফেমাস প্লেয়ার্স অফ ইন্ডিয়ান ফুটবল তারা যদি তাদের জীবনের সেরা মুহূর্তগুলো যদি তারা রিয়েলাইজ করতে পারতেন ইন্ডিয়ান ফুটবল থেকে, তাদের যদি সেরকম যদি একটা স্টেটাসে তারা যদি পৌঁছতে পারতেন, তাহলে কি তারা চাইতেন না যে তাদের ছেলেরাও তাদের মতো একদিন সেই লেভেলে সেই লেভেলে সাকসেস পাক? ডেফিনেটলি চাইতেন। কোন বাবা না চায় যে আমার নেক্সট জেনারেশন আমার চেয়েও সাকসেসফুল হোক? একজন ডাক্তার, সে কি চায় না যে তার ছেলে ডাক্তার হোক? একজন ইঞ্জিনিয়ার ডেফিনেটলি চাইবে যে তার ছেলে ইঞ্জিনিয়ার হোক। যদি অন্য কিছু হয় তাহলে ঠিক আছে, কিন্তু চাইবে না কি? বা তাকে কি এনকারেজ করবে না যে হ্যাঁ, যে তুমি ডাক্তারি পড়ো, কি তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো, কি তুমি সিএ হও? এরকম করবে তো। কিন্তু এই ক্ষেত্রে কি হয়েছে শুনুন, আমি এই প্রশ্নটা আমি করতে চাই তাদের, আমি এটা জানতে চাই যে তাদের মনে কিসের অ্যাপ্রিহেনশন ছিল, and were they actually happy being a footballer? Did they really enjoy being a footballer throughout their life? আমার এই প্রশ্নটা তাদের কাছে রইল। যদি কোনোদিন এর উত্তর পাই, আই উইল কনসিডার মাইসেলফ ভেরি লাকি, নিজেকে খুব ভাগ্যবান মনে করব। কিন্তু আমি সত্যিকারের এই প্রশ্নের উত্তরটা আমি অনেক বছর থেকে খুঁজে আসছি। সো আমার যে কথাটা ফাইনালি বলার, যে এই যে একটা ট্রাঙ্কেটেড
ফর্মে যে এবারকার যে আইএসএলটা শুরু হচ্ছে, খেলা হবে, এটাকে কিন্তু ইন্ডিয়ান ফুটবলের একটা অপরচুনিটি হিসেবে দেখা উচিত, রাদার দেন ক্রাইং অ্যান্ড ক্রিবিং যে হচ্ছে না, কম হচ্ছে, এরকম করে না হলেই ভালো হতো, আরো ইলাবোরেট ওয়েতে হলে ভালো হতো, রাদার দেন ক্রাইং অ্যান্ড ক্রিবিং অ্যাবাউট সামথিং উইচ ইজ নট পসিবল, আমাদের কিন্তু এটা একটা অপরচুনিটি হিসেবে দেখা উচিত। কিভাবে অপরচুনিটি হিসেবে দেখা উচিত? এইভাবে দেখা উচিত যে এই টুর্নামেন্ট যেহেতু আজকে এরকম ট্রাঙ্কেটেড ওয়েতে হচ্ছে, এবং আফটার সো মাচ অফ আনসার্টেনটিজ, এত মিটিংস, এত রিজেকশনস, এত অ্যাম্বিগুইটিস, এত রিফিউজালস, তারপরে ফাইনালি একটা জায়গায় এসেছে এটা। প্রচুর ক্লাব তাদের সমস্ত ফরেন প্লেয়ারদের ছেড়ে দিয়েছে, দু একটি ক্লাব তাদের বাছা বাছা কিছু প্লেয়ারকে রেখেছে, এবং একটি ক্লাব তাদের সব প্লেয়ারদের, সব ফরেন প্লেয়ারদের রিটেন করেছে। তাদের আইএসএল জিততে হবে, যদিও তারা কোনোদিন মানে আগামী 2 বছর এফসি তে খেলতে পারবে না। খুব ভালো কথা, জিতুক আইএসএল, লেট দেম বি হ্যাপি, উই অল উইশ দেম দি বেস্ট। কিন্তু যাদের ফরেন প্লেয়ার নেই, বা যারা খুব লিমিটেড ফরেন প্লেয়ার্স দিয়ে খেলবেন, তাদের তো উচিত যে তাদের স্কোয়াডে যে ইন্ডিয়ান প্লেয়ার্সরা আছে তাদেরকে এই অপরচুনিটিটা দেওয়া, টু কাম ইন টু দ্য ফোর ফ্রন্ট অ্যান্ড প্রুভ দেয়ার সল্ট, প্রুভ দেয়ার ওয়ার্থ, দ্যাট ইয়েস, আই এম ওয়ার্থ মাই সল্ট। এটা একটা অপরচুনিটি ইন্ডিয়ান ফুটবলের জন্য। এবং একটা যে কথা আছে যে ঈশ্বর করে ভালে কি নিয়ে, ভগবান যা করেন মঙ্গলের জন্য, এটা কিন্তু একটা সুযোগ, রিকভারির একটা সুযোগ। রিভাইভাল এখনো অনেক দূর, অ্যাটলিস্ট রিকভারিটা তো হোক, তারপরে না হয় রিভাইভালের কথাটা ভাবা যাবে। এবং আমার সাজেশন, যেটা আমি আশা করব আপনারা অন্তত কয়েকজন হয়তো আমার সাথে একমত হবেন, যে এআইএফএফ যদি এটাকে আর একটু যদি অন্যভাবে যদি ওরিয়েন্ট করতে পারে, এখনো সময় আছে, সময় কিন্তু চলে যায়নি। যে এই 2-3টে নিয়ম যদি এআইএফএফ করে দেয় এবারকার আইএসএল এ, যে প্রত্যেকটা টিমে ফার্স্ট 11 হ্যাজ টু বি এ ফুল ইন্ডিয়ান স্কোয়াড, ফার্স্ট 11-এ কোনো ফরেন প্লেয়ার থাকতে পারবে না। সেকেন্ড, it is mandatory to have one Indian striker for full time in every team. রাখতেই হবে, একজন ইন্ডিয়ান স্ট্রাইকারকে ফুল টাইম প্রত্যেকটা টিমে রাখতে হবে, ও পুরো 90 মিনিট খেলবে, তাকে বসিয়ে দেওয়া চলবে না। অ্যান্ড থার্ড, একটা ম্যাচে 3জনের বেশি ফরেন প্লেয়ারকে খেলানো যাবে না। অ্যান্ড দি ম্যাক্সিমাম টাইম লিমিট টু উইচ আ ফরেন প্লেয়ার ক্যান বি ইউজড ইজ 60। 60 মিনিটের বেশি একজন ফরেন প্লেয়ারকে খেলানো যাবে না। 3জন যদি খেলে, এই 3জনই 60 মিনিটের বেশি খেলতে পারবে না, মানে 20 মিনিট করে এক একজন, তা না, 60 মিনিট করেই এক একজন খেলবে, কিন্তু দ্য টাইম স্পেন্ট বাই এ ফরেনার অন দ্য ফিল্ড শুড নট বি মোর দেন 60 মিনিটস। দেখাই যাক না কি হয়, এর চেয়ে খারাপ কি আর কিছু হবে? আমরা অলরেডি তো 138-এ নেমে গেছি, সো আর তো কিছু আমাদের হারানোর নেই, আমরা তো সব হারিয়ে লুটিয়ে বসে আছি। এর চেয়ে নিচে যেতে হলে তো ফুটবলটাকে তুলে দিতে হবে। যেখানে আমাদের দেশের সিনিয়র প্লেয়াররা ফিফাকে চিঠি লিখেছে টু রিভাইভ দেয়ার ফিউচার, এর চেয়ে আর ডিসগ্রেসফুল, এতটা মানে লজ্জার বিষয়, সামথিং সো শেমফুল ফর আওয়ার ফুটবল ফ্র্যাটার্নিটি, আর কি কিছু হতে পারে? সো ওয়াই নট গিভ ইট এ ট্রাই? এই টুর্নামেন্টটা এই যে ট্রাঙ্কেটেড ফরম্যাটে হচ্ছে, দেখাই যাক না আমাদের ইন্ডিয়ান প্লেয়াররা কেমন খেলে। তাদের যদি এটা যদি তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় যে ইট ইজ ফর ইউ টু গো অ্যান্ড উইন দ্য গেম, অন ইউ ডিপেন্ডস, যে আমরা জিতবো না হারবো, তোমরা যাও খেলে আমাদের জয় এনে দাও, আমার কিন্তু মনে হয় তারা পারে। I have a gut feeling that yes, these young boys will be able to do it. ওদের উপরে যদি আমরা বিশ্বাস করে ছাড়তে পারি, এবং এখান থেকে হয়তো আমাদের ন্যাশনাল টিমের একটা রিজার্ভ টিম হয়তো উঠে আসবে, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, যে আমার মতে জুনিয়র এবং সাব জুনিয়রটাকে মার্চ করে দেওয়া উচিত, সিনিয়র টিমটাকে কমপ্লিটলি লে অফ করে, হার্ডলি হয়তো 2-3জন প্লেয়ারকে ওখান থেকে নিয়ে এই টিমটার মধ্যে এনে, we should have a combined sub junior and junior team which should be trained for the future international engagements as a national team. সেখানে তো প্লেয়ার দরকার, সেই প্লেয়াররা আমরা কিন্তু এই আইএসএল থেকে তুলে আনতে পারি যদি চেষ্টা করি, যদি আমাদের সেই ইনিশিয়েটিভটা থাকে। এবং যে ক্লাবগুলো এআইএফএফ এর ওপর এত স্ট্রং ইনফ্লুয়েন্স, বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ, সেই ক্লাবগুলোর কিন্তু এই ইনিশিয়েটিভটা নেওয়া উচিত। সরি, কারণ এভরি ক্লাব, বিশেষ করে এই 3টে ক্লাবে কিন্তু দে আর অ্যাকাউন্টেবল, দে আর রেসপন্সিবল ফর দ্য স্টেটাস অফ ইন্ডিয়ান ফুটবল, দে ক্যানট ডিনাই দ্য ফ্যাক্ট। তারা শুধু তাদের আখের গোছানোর জন্য এখানে নেই। এদের মধ্যে একটি ক্লাব ন্যাশনাল ফুটবল নিয়ে কিছু চিন্তা করে না, দে ডোন্ট কেয়ার, তারা ন্যাশনাল টিমের জন্য প্লেয়ারও ছাড়ে না, নানা রকম অজুহাত দেখিয়ে, নানা রকম অজুহাত দেখিয়ে বাইরে খেলতেও যায় না। ডাজন্ট ম্যাটার, সব ক্লাবকেই যে ওরকম হতে হবে এর তো কোনো মানে নেই, ইটস অ্যান ইন্ডিভিজুয়াল চয়েস। সো এই ক্লাবগুলোর কিন্তু উচিত, এবং আমরা অ্যাজ এ সাপোর্টার, আমরা অ্যাজ এ ফুটবল ফ্যান, আমরা অ্যাজ এ ফলোয়ার অফ দ্য গেম, আমাদের কিন্তু, আমি যেটা আর্জ করব আজকে, যে আমরা যেটা করতে পারি,
খুব একটা বিশেষ কিছু করতে পারবো না, শুধু সোশ্যাল মিডিয়াতে এরকম ভাবে কথা বলা ছাড়া। যে একটা কিন্তু রিপ্রেজেন্টেশন আমরা দিতে পারি এই তিনটে ক্লাবকে এবং আইএফএ অ্যান্ড এআইএফএ, যে উই প্রপোজ দিস সলিউশন, আমরা এটা কিন্তু করতে পারি। আপনারা কেউ যদি, আপনাদের যদি মনে এই প্রশ্নটা আসে যে আমরা কি করতে পারি, আমাদের কি করণীয় আছে, আমাদের এটাই করণীয়। কারণ আমরা তো ক্লাবগুলো চালাই না, আমরা আইএফএফ এও নেই, আমরা এআইএফএফ এও নেই, সুতরাং উই আর অ্যাকচুয়ালি নন এন্টিটিস। কিন্তু নন এন্টিটি হয়েও আই থিঙ্ক আইডিয়াস নেভার ডাই, আইডিয়াস অলওয়েজ লিভ। সো আমরা কিন্তু অ্যাটলিস্ট এই ইনিশিয়েটিভটা আমাদের দিক থেকে আমরা নিতে পারি। একটুখানি ভেবে দেখুন, যে পয়েন্টগুলো বললাম, অনেকগুলো পয়েন্ট বলেছি, অনেক কথা বলেছি, এবং আবার বলছি, আপনারা যারা ধৈর্য ধরে এই শেষ অবধি আমার সাথে রইলেন, আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। অ্যান্ড এটা অ্যাবসলিউটলি একটা আনকাট ভার্সন, আমি কোনো কিছু সামনে লিখে এনে তার থেকে পড়িনি। হয়তো আমার কথা বলার স্টাইল দেখে হয়তো আপনারা কেউ কেউ আন্দাজ করতে পেরেছে, ইট ইজ অ্যাবসলিউট এক্সপ্রেশন অফ মাই থট প্রসেস। সো আমার যা মনে হয়েছে, যেরকম ভাবে আমি পুরো জিনিসটাকে দেখছি, অবজার্ভ করছি, আমি আপনাদের কাছে তুলে ধরলাম। দেখুন, এটা কিন্তু আমাদের ফুটবলের একটা ফিউচার, যে আমাদের আজকের যারা ইয়াঙ্গার জেনারেশন, তারা তাদের ইন্সপিরেশন হিসেবে একজনও ইন্ডিয়ান ফুটবলারকে দেখে না, একজন কেউ দেখে না, একজন কেউ। আজকে তাদের ইন্সপিরেশন হচ্ছে ম্যারাডোনা, তাদের ইন্সপিরেশন মেসি, তাদের ইন্সপিরেশন নেইমার, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, এটসেট্রা এটসেট্রা। একজনও ইন্ডিয়ান প্লেয়ার সেখানে নেই তাদের ইন্সপিরেশন লিস্টে। আপনারা এটা বলতে পারেন যে আমাদের সময় ছিল কারণ আমাদের এক্সপোজার ছিল না, এদের তো প্রচুর এক্সপোজার, ওরা ভালো, ভালোর থেকে আরো ভালো দেখেছে, নিশ্চয়ই দেখেছে। কিন্তু আমাদের ইয়াঙ্গার জেনারেশনের মনে যদি ইন্ডিয়ান ফুটবলের প্রতি যদি রেসপেক্ট থাকতো, তারা অন্তত একবার অন্তত কিন্তু বলতো যে হ্যাঁ, আমরা আমাদের টিমের, আমাদের দেশের এই প্লেয়ারের মতো আমি যদি খেলতে পারতাম খুব ভালো হতো। কিন্তু বলবেন, এখন অন্তত বলবেন। জানি না এর ভবিষ্যতে কি হবে, এবং ভবিষ্যতে যাতে বলতে পারে তার চেষ্টাটা কিন্তু এখন থেকেই করতে হবে, না হলে আমাদের দেশ থেকে কিন্তু এই খেলাটা হারিয়ে যাবে। বিলিভ মি, দিস উইল বি আ ডেড গেম ফর ইন্ডিয়া। আজকে সংস্কৃত চা হয়েছে আমাদের দেশে, ফুটবলও একদিন কিন্তু সেম পর্যায়ে পৌঁছে যাবে। ইট উইল বি নাথিং বাট অ্যান অর্নামেন্টাল স্পোর্ট, লোকে শখ করে খেলবে। তো সেটা যাতে না হয়, এর ইনিশিয়েটিভ গুলো কিন্তু এখন থেকে নিতে হবে। অ্যান্ড এই আইএসএল, এই যে ট্রাঙ্কেটেড ভার্সন অফ আইএসএল ইজ নাথিং বাট এ নিউ অপরচুনিটি ফর আস, ফর ইন্ডিয়ান ফুটবল। এটাকে যদি আমরা ছেড়ে দিই, এটাকে যদি আমরা হাত থেকে বেরিয়ে যেতে দিই, আমি বলছি আপনাদের নেক্সট আইএসএল হবে কিনা আমার যথেষ্ট ডাউট। আর আইএফএ যে প্ল্যান দিয়ে, এআইএফএফ যে প্ল্যান দিয়েছে, যে দে ওয়ান্ট টু রেস্ট কন্ট্রোল, এবং ওনারা একটা প্ল্যান বের করেছেন যে আগামী 20 বছর কিভাবে টুর্নামেন্ট অর্গানাইজ করবে। খুব ভালো কথা, টাকাটা কোথেকে আসবে? সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু ইনভেস্ট করবে না, কারণ সেখানে আরেকটা ব্যাপার, লাইক দ্য কর্পোরেট হাউস, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। যদি রিটার্ন অন ইনভেস্টমেন্ট অ্যাসিওর্ড না হয়, কেউ টাকা ঢালবে না। এবং রিটার্ন অন ইনভেস্টমেন্ট তখনই অ্যাসিওর্ড হবে যখন ইন্ডিয়ার ইন্টারন্যাশনাল সাকসেস, ক্লাব ফুটবল সাকসেসে রিটার্ন অন ইনভেস্টমেন্টে কিছু এসে যায়। ইট হার্ডলি ম্যাটার। যদি ম্যাটার না করতো, আজকে আইএসএল এর এই অবস্থা হতো না। সো এর চেয়ে বেশি আর আমার কিছু বলার নেই, বলার হয়তো কিছু থাকতেও পারে না। থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স এগেন। খুব ভালো লাগলো, নিজেকে অনেক হালকা মনে হচ্ছে আজকে আপনাদের সাথে এতক্ষণ কথা বলে। থ্যাংক ইউ ভেরি মাচ। জানি না আপনাদের মাথা ধরিয়ে দিলাম কিনা, কিন্তু বিলিভ মি, আই ট্রাই টু এক্সপ্রেস মাইসেলফ। সো ওয়ান্স এগেন থ্যাংকস ফর বিং উইথ মি, ফর ইউর পেশেন্ট হিয়ারিং। যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ, আমি যা যা বললাম, যে কথাগুলো বললাম, ইট ক্যারিজ সাম মিনিং সামওয়্যার, ইট ক্যারিজ সাম সেন্স, আমি আপনাদের রিকোয়েস্ট করব এটাকে শেয়ার করুন, লাইক করুন, এবং অবশ্যই নিজেদের কমেন্ট লিখে জানান। আর যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ, আমার চ্যানেলের কন্টেন্ট গুলো ইন্টারেস্টিং, কারণ আমি একটা টপিকের উপরে কন্টেন্ট বানাই না, আপনারা যারা আমাকে ফলো করেন তারা হয়তো দেখেছেন, দোজ আর অন ভেরিয়াস আনকমন টপিকস। সো আপনাদের যদি মনে হয় যে আমার চ্যানেলের কন্টেন্ট গুলো ইন্টারেস্টিং, তাহলে যদি সাবস্ক্রাইব করেন খুব খুশি হব। অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দি বেল আইকন ফর ফিউচার আপডেট। থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স এগেন, অ্যান্ড গড ব্লেস ইউ।